নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে এই যে আমরা যে এপিসোডটা শুরু করেছিলাম যে ট্যুরের সঙ্গে সঙ্গে সিনেমার যে আমরা শুটিং করতে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন জায়গার এক্সপোজ করেছি, বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় করেছি। তো আজ ঘটনাচক্রে আমরা বোলপুরে আছি, বেশ সুন্দর বাড়িতে, খুব নতুনও নয় খুব পুরোনো নয়, কিন্তু বাড়িতে এত সুন্দর আয়োজন আমি কোনো জায়গায় পাইনি। এত সুন্দর বাথরুমের ফ্যাসিলিটি, শোয়ার ফ্যাসিলিটি। তো আমি জানতাম না বাড়ির মালিক কে। সত্যি কথা বলতে কাল রাতে আমরা যখন খেতে বসেছিলাম তখন জানতে পারলাম বাড়ির মালিক হচ্ছে দেবনারায়ণ দাস। তো আজকে আমি দেবনারায়ণ দাসের বাবুর সঙ্গে বসে আছি। ওনার পরিচয় আপনাদের সঙ্গে উনি নিজেই দেবেন, ওনার ব্যাকগ্রাউন্ড। আমি ঘটনাচক্রে আরেক জায়গায় গেছিলাম, ঝালদা ফরেস্ট রেঞ্জের ওখানে একটি বাংলো বাড়ি ছিল বিখ্যাত, যেখানে বহু নামি দামি শিল্পীরা এসে সময় কাটাতেন, অবসর সময় কাটাতেন, শুটিং হতো, নানা রকম খাওয়া দাওয়া হতো, এবং দারুণ একটা বাংলো বাড়ি ছিল ফরেস্ট রেঞ্জের। সেই বাংলো বাড়ির ইনচার্জও উনি এক সময় ছিলেন, বেশ ভালো একটি পোস্টে ছিলেন ফরেস্টের। সেসব আলাপ হওয়ার সাথে সাথে আমরা জানতে পারবো। তো আসুন এবারে আমরা পরিচয় করে দিই দেবনারায়ণ বাবুর সাথে। নমস্কার দেবনারায়ণ বাবু। নমস্কার। নমস্কার। আচ্ছা দেবনারায়ণ বাবু, আপনার যে সার্ভিস জার্নিটা বলুন, হ্যাঁ, সে সম্পর্কে আমি জানতে চাই। কারণ আপনি ওই ঝালদা রেঞ্জের যে ইন্টারেস্টেড কিছু গল্প ছিল, ওখানে বাঘ আসতো, হাতি আসতো, আপনারা ম্যানেজ করতেন কি করে? ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিটাই হচ্ছে একটা আর্মিদের মতো, 24 ঘন্টাই তাদের ডিউটি থাকে। রাত্রি 12টা-1টার সময় যদি হাতি চলে আসে তাহলে কিন্তু স্টাফদেরকে নিয়ে আমাদেরকে নামিয়ে দিতে হয়। কারণ জীবজন্তুরা তো সময় বোঝে না। অরণ্যের বিশাল রাজত্বরা তো একদিন করেছে, আজকে আমরা তাদের সব জায়গা দখল করে নিয়েছি। কত গভীর অরণ্য ছিল, পুরো তারায়, ডোয়াস, জগলাপাড়া, বাক্সা টাইগার রিজার্ভ, এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এমনকি বিভিন্ন গভীর প্রান্ত। বর্তমানে মানুষের চাহিদা এত বেড়ে গেছে যে এই অরণ্য তাদেরকে আর ধ্বংসের দিকে যাচ্ছে এখন। এর ফলে হচ্ছে কি, বিশাল যে অরণ্য, সেই বিশাল অরণ্যে যারা অধিবাসী, বাঘ, হাতি, গন্ডার, চিতাবাঘ, লেপার্ড, সমস্ত মূল্যবান যারা যারা আমাদের সম্পদ, সেই সম্পদ কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাদেরকে এটা এখনই এই মুহূর্তেই ভাবতে হবে, যেন আর কোনো জীবজন্তু হত্যা না হয়, শিকার না হয়, অরণ্য যেন আর কোনোভাবেই ধ্বংস না হয়। কারণ এমন একদিন আসবে তখন আমাদের কাঁদতে হবে। কারণ অরণ্য না থাকলে এই জীব জগৎটাই থাকবে, মানুষও থাকবে না, এটা লাইফ সাইকেলটা কেটে যাবে। সেই জন্য আমার এই বই লেখার উদ্দেশ্য, যদিও বই আমি অনেক আগে থেকেই লিখি। এক মিনিট আমি বলতে চাই, আরেকটা দেবনারায়ণ বাবুর খুব ভালো পরিচয় আছে। উনি একজন খুব বিখ্যাত লেখক। ওনার মার্কেটে বহু বই আছে এবং উপন্যাস আছে, ম্যাগাজিন আছে। বিখ্যাত দুটি ম্যাগাজিন, একটি বোধহয় আপনার প্রসাদের সভাপতি এবং উল্টো রথের সম্পাদক। বাহ বাহ বাহ। হ্যাঁ, এই সম্বন্ধে যদি কিছু বলেন না। অবশ্যই অবশ্যই। আসলে আমি বন দপ্তরকে খুব ভালোবাসি, অরণ্যকে খুব ভালোবাসি, জীবজন্তুদেরকে নিজের মতো করে ভালোবাসি। সেই জন্য আমি এক্স রেঞ্জ অফিসার হিসাবে আমার প্রথম উদ্দেশ্যটাই আমার ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা হচ্ছে জীবজন্তুদের প্রতি মানুষের সহানুভূতি আদায় করা। জীবজন্তুরা যে কত কষ্টের মধ্যে, কত লড়াইয়ের মধ্যে পৃথিবীতে টিকে আছে,
সেগুলো না জানলে মানুষের তাদের প্রতি মমত্ব বোধ তৈরি হবে না। আর এই মমত্ব বোধ তৈরি করার জন্যই আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হিসেবে আমি জীবনে বেছে নিয়েছি জীবজন্তুদের নিয়েই বই লেখা। আমার প্রথম বই, যদিও এর আগে আমি লিখেছি, আমার লেখা পর্যটনটা যেহেতু আছে, সেটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ সোশ্যাল ফরেস্ট্রি 86-87। আর বাংলায় আমার লেখা শুরু হয় তার অনেক পরে। বাংলায় লেখা বলতে অরণ্য নিয়ে লেখা আমি 2022 সাল থেকে সরাসরি শুরু করি। অরণ্যের পথে পথে আমার প্রথম বই, যেটা 4টি খণ্ড আছে। অরণ্যের পথে পথে প্রথম খণ্ড, অরণ্যের পথে পথে দ্বিতীয় খণ্ড, অরণ্যের পথে পথে তৃতীয় খণ্ড, অরণ্য পথে পথে চতুর্থ খণ্ড। এছাড়াও প্রচুর বই আছে অরণ্য নিয়ে। আমার প্রচুর বই, আমার টোটাল বই, উপন্যাস সব নিয়ে 30-40টা হবে। তার মধ্যে উপন্যাসটার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আর উপন্যাসও কিন্তু বেশিরভাগ অরণ্যকে নিয়ে। আমাদের সম্পদ, জাতীয় পশু বাঘ নিয়ে প্রচুর লেখা আছে আমার, গন্ডার নিয়ে প্রচুর লেখা আছে, হাতি নিয়ে প্রচুর লেখা আছে। এর পরিপ্রেক্ষিতে বড় বড় সব পত্রিকাগুলো আমি নানা রকম পদ তারা আমাকে দান করেন যে আপনি আসুন আমাদের পত্রিকায়, আপনি পত্রিকাকে এসে আরো সুন্দর করে গড়ে তুলুন আপনার মতো করে। প্রথম আমি প্রতিষ্ঠিত পদ পাই প্রসাদ পত্রিকার সভাপতি, তার সাথে সাথেই উল্টো রথের সম্পাদক, তার সাথে সাথেই ছোটদের প্রসাদের সম্পাদক। এইভাবে একটার পর একটার পর একটা পত্রিকার দায়িত্ব নিতে থাকি। মূলগত উদ্দেশ্য একটাই নিয়ে, যাতে অরণ্য, প্রকৃতি, বায়োডাইভার্সিটি এবং জীবজন্তুদের দুঃখের লড়াইয়ের কাহিনী মানুষের কাছে তুলে ধরা, মানুষের মধ্যে এদের সম্বন্ধে মমত্ব বোধ তৈরি করা, মানুষ যদি জীবজন্তুদেরকে ভালোবাসতে পারে। দেখলেই একটা সাপ দেখলাম, ব্যাস তাকে লাঠি দিয়ে মেরে দিলাম, ঠিক না। সাপও আমাদের এই বিশাল বায়োডাইভার্সিটির একটা অংশ, একটা কেঁচোও আমাদের বায়োডাইভার্সিটির একটা অংশ। প্রত্যেকটা জীবজন্তুর সঙ্গে প্রত্যেকটা জীবজন্তুর চেইন সিস্টেম আছে। সেই চেইন সিস্টেমে ভারতবর্ষে তথা বাংলা এবং তথা ভারতবর্ষে মহারাজা হলেন রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। এছাড়া ভারতবর্ষে কি নেই? ভারতবর্ষে সিংহ আছে, যদিও আগে আমাদের জাতীয় পশু সিংহই ছিল। গুজরাটের গির অরণ্যে সিংহ আছে দেখার মতো, বিশাল। পশ্চিমবঙ্গে প্রচুর অভয়ারণ্য, প্রজেক্ট, স্যাংচুয়ারি, প্রচুর। জলদাপাড়া, বাক্সা টাইগার রিজার্ভ, গরুমারা, চাপড়ামারি, মহানন্দা, আরো কত কি। গোটা পশ্চিমবঙ্গে যদি প্রত্যেকটা মানুষ অরণ্যের প্রত্যেকটি স্পটকে যদি তারা দেখতে চায়, সারা জীবন কেটে যাবে। এত অপূর্ব সুন্দর সব নৈসর্গিক শোভা, অরণ্যের কথা বলার মতো পরিবেশ। সেখানে আপনি শুনতে পাবেন গাছ ফিস ফিস করে কথা বলছে, পাখিরা অবাক বিস্ময়ে আপনাকে দেখছে। দূরে কোনো হয়তো খালের জঙ্গলে লেপার্ড আপনাকে খেয়াল রাখছে। সবসময় মনে রাখতে হবে, বা লেপার্ডই হোক বা যেই হোক বা রয়্যাল বেঙ্গল টাইগারই হোক, এরা খুব ইন্টেলিজেন্ট। এরা কিছুতেই নিজেদেরকে কারো কাছে ধরা দিতে চায়। আমাদেরকে ওরা পুরোপুরি দেখতে পায়, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাই। এইটাই হচ্ছে ওদের বুদ্ধিমত্তা, ক্যামোফ্লেজ। এইটার মাধ্যমে ওরা নিজেদেরকে টিকিয়ে রেখেছে। আমাদের শুধু একটাই কাজ, তাদেরকে সহযোগিতা। আর এই সমস্ত ঘটনা, আমার জীবনের অভিজ্ঞতা, সব আমি পত্রিকাতে লিখছি, ভবিষ্যতে লিখব এবং অনেক অনেক বই আরো লিখব, খুব সাধারণ ভাষায়, জলের ভাষায়। সেই অরণ্যের প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, কোচ, মেচ, রাভা, সমস্ত মানুষ
যেন অরণ্যকে ভালোবাসতে পারে, তাদের হয়ে আমি প্রচার করছি। আমার তিস্তা পাড়ের উপকথা উপন্যাসে আমি অরণ্যের কথা লিখেছি, চা বাগানের সমুদ্রের কথা লিখেছি, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা লিখেছি। সেখানে অরণ্য আছে, ভালোবাসা আছে, সাধারণ মানুষের মধ্যে প্রেম আছে, শত লড়াইয়ের মধ্যে মানুষ টিকে আছে। এইটাই আমাদের কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। শুধু মানুষ কেন, প্রত্যেকটা অরণ্যের জীবজন্তু কিন্তু প্রতি ক্ষেত্রে লড়াই করছে। একটা বাঘ তার সন্তানের জন্য কি না করে, বাঘিনী বাচ্চা গর্ভধারণ করার সাথে সাথেই সবার থেকে সরে গিয়ে এমন জায়গায় নিজেকে স্থাপন করে যেখান থেকে তার সন্তানকে কেউ মারতে পারবে না, সে তার সন্তানের জন্যই জীবনটা কাটিয়ে দেয়। বাঘও সেই ব্যাপারে একটা বিশাল দায়িত্ব নেয় যে ওই সময়টুকু সে বাঘিনীকে কোনো ডিস্টার্ব করে না, সন্তানের জন্য। আর বাঘ শুধু বুদ্ধিমান নয়, বাঘ পরিশ্রমী। তাকে শিকার ধরার জন্য ছোটবেলা থেকে মা তাকে ট্রেনিং দেয় কি করে শিকার ধরতে হবে। একটা শিকার আমরা বলি ও বউ মেরে দিল, অত সোজা নয়। একটা শিকার ধরতে গেলে বাঘকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর বুদ্ধি খাটাতে হয়। কারণ একটা বড় হরিণের পিছনের পায়ের খুঁড়ে যদি বাঘের মুখে ধাক্কা লাগে, মুখ ফেটে যেতে পারে। সবকিছু ভেবে চিন্তেই বাঘ শিকার করে। আর তার জন্যে এই সমস্ত জীবজন্তুদেরও অরণ্যের মধ্যে সাজিয়ে রাখে। যেমন হরিণ, শীতল হরিণ, বাটিন বিয়ার, মাউস বিয়ার, পশ্চিমবঙ্গে কি নেই, শুধু একটু খুঁজে দিতে হবে। যান না, বিদেশে যান, ভারতের অন্যান্য জায়গায় যান, কিন্তু সবার আগে বাংলাকে দেখুন, বাংলাকে বুঝুন। বাংলার অরণ্য, বাংলার প্রকৃতি, বাংলার সৌন্দর্য, মাটির মধ্যে যেন তারা প্রত্যেকটা যেন জার্মিনেটেড হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে। শুধু একটু মন দিয়ে, একটু ভালোবেসে, একটু মমত্ববোধ দিয়ে খুঁজে নিতে হবে। এইটাই আমাদের জীবনের কাছে সব থেকে বড় জিনিস। এবং এই উদ্দেশ্যকে আমি সামনে রেখে সারা জীবন লিখে যাব, যাতে করে প্রত্যেকটা মানুষের মধ্যে অরণ্যের প্রতি, জীবজন্তুদের প্রতি, পশু পাখিদের প্রতি মানুষের মমত্ববোধ গড়ে ওঠে, ভালোবাসা গড়ে ওঠে। এবং আমি হয়তো আরো পত্রিকা, আরো বই লিখব, শুধু একটাই উদ্দেশ্য, মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে সমস্ত রকম বিভেদ দূর করা, প্রকৃতিগতভাবে জীবজন্তুদের রক্ষা করা, তাদেরকে ভালোবাসা। কোনো কারণে, কোনো অসুবিধার কারণে যদি কোনো জীবজন্তু অরণ্য থেকে বেরিয়ে আসে, আঘাত না করা। স্থানীয় ফরেস্টে, স্থানীয় বিটে, স্থানীয় রেঞ্জে, স্থানীয় ডিভিশন অফিসে একটু খবর দেয়, তাহলে আমাদের কর্মীরা যারা 24 ঘন্টা ডিউটিতে রত আছে, তারা ঠিক সেখানে পৌঁছে যাবে। মানে শুনতে শুনতে আমি যেন গল্পের জগতে, সেই সময়ের জগতে বা জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেছিলাম। এই জন্যই বলে লেখক পারে একমাত্র সেই জায়গাটার, সেই সিচুয়েশনগুলো মানে মানুষের মনে কিভাবে গাঁথা যায়, সেটা একমাত্র রাইটাররাই পারে না। দেবনারায়ণ বাবুকে মানে অসংখ্য ধন্যবাদ যে উনি এতগুলো উদ্যোগ নিয়ে কাজ করছেন এবং এতগুলো পত্রিকা সামলাচ্ছেন। এই বয়সেও উনি লড়ে যাচ্ছেন, অ্যাক্টিভ আছেন। তো আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নগুলো আপনাকে করতে চাই। হ্যাঁ, সেই সম্বন্ধে যদি কিছু বলেন, মানে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, কোথায় জন্ম আপনার, বা কর্মস্থান, বা যৌবন, বিয়ে, সব নিয়ে যদি কিছু দর্শকদের, অনেক অজানা কথা তো আমরা জানাই দর্শকদের, তো যদি কিছু বলেন আপনি। আমি খুব গ্রামের ছেলে, খুব গ্রামের। 1953 সালে আমার জন্ম এই বীরভূম জেলারই লাভপুর থানার অন্তর্গত দত্তবাবুর যে লাভপুরে একদিন আমাদের প্রিয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন এবং বাংলা সাহিত্যে বিশাল অবদান রেখে গেছেন। সেই লাভপুরের অন্তর্গত দত্তবাবুর গ্রামে আমার জন্ম। যদিও সেটা আমার পিতৃভূমি নয়, ওটা আমার মামার বাড়ি।
তখন মা মামার বাড়িতে ছিলেন বিশেষ কারণে। আমার পিতৃবাড়ি বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের জ্ঞানদাস কামদাস স্টেশনের কাছে রাজুর গ্রাম। যেহেতু আমার বাবার চাকরি ট্রান্সফারেবল ছিল, সেই জন্য আমাকে আমার মামার বাড়িতে আমার দাদু পড়ালেখা গল্প আমাকে পড়াশোনার জন্য জোর করে নিয়ে আসে। হ্যাঁ, মাঝে একটু কাটতে পারি পড়াশোনা, স্কুলিং বা কলেজ বা এই লাইফটা যদি একটু সব আমাদের মানে জানার ইচ্ছে যে এত ভালো লেখেন আপনি, মানে আপনি বুদ্ধিমত্তা দিয়ে লেখেন, সেই জায়গাটা তো আপনার বেসটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে। আসলে আমাদের পরিবারে আমার বাবা সদানন্দ দাস এবং মা করুণাময়ী দাস, তারা গত হয়েছে। আমার দাদু খুব জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন। হুগলির হাজি মোহাম্মদ মহসিন কলেজের স্কুলে তিনি শিক্ষক ছিলেন। ক্লাস 5-এ ওঠা পর্যন্ত আমি আমার বাবার কাছে ছিলাম। কিন্তু বাবার কর্মজীবনে এত বেশি ট্রান্সফার হতো তখন, তো দাদু মানে আমার মায়ের বাবা খুব পড়ালেখা করতো, তিনি আমাকে নিয়ে আসলেন। ক্লাস 5 থেকে আমি দত্তমন্ডল গ্রামের কাছে পূর্ণাহার হাই স্কুলে পড়াশোনা করি। 1971 সালে হাই সেকেন্ডারি পাস করি। 1975 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারপরে আমি অন্যান্য যে সমস্ত পড়াশোনা করলাম মাস্টার ডিগ্রি থেকে আরম্ভ করে যা কিছু। কর্মজীবন বলতে যেটা আমার ছোটবেলা থেকেই ভালো লেগেছে, সেই গ্রামের জমি আলের উপর ছুটে বেড়ানো, শিয়াল, খ্যাঁকশিয়াল, যাকে আমরা ইংরেজিতে ফক্স বলি, তাদের পিছনে তাড়া করা, পাখির বাসা কি করে রক্ষা করা যায়, ছোট ছোট পাখিদের ঘরে পড়ে গেলে তাদের বাসাকে সেট করে দেওয়া, খুব ছোটবেলা থেকে এগুলো হচ্ছে। জীবজন্তুদের প্রতি এত মায়া ছোটবেলা থেকে, কেউ কোনো কুকুরকে ঢেলা মারলে আমি প্রতিবাদ করতাম। আশ্চর্যজনকভাবে ঈশ্বরের হয়তো সেটাই ইচ্ছে ছিল, তাই আমি আমার প্রিয় ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টেই চাকরি করতাম। ফরেস্ট ডিপার্টমেন্ট আমার কাছে গর্ব। ফরেস্ট ডিপার্টমেন্টে গেছিলাম, ফরেস্ট ডিপার্টমেন্টের অরণ্য, বৃক্ষ, নিস্তব্ধতা, সে অসাধারণ সৌন্দর্য। আমি প্রায় জীবজন্তুদেরকে সরাসরি কাছে থেকে দেখেছি, কিন্তু আশ্চর্য কোনো দিন কোনো জীবজন্তু আমাকে কোনো রকম ভাবে আক্রমণ করে। আমি এইটুকু প্র্যাকটিক্যালি শিখেছি, জীবজন্তুদেরকে ইনক্লুডিং সাপ যদি আঘাত না করা হয়, তাদেরকে চেজ না করা হয়, তাহলে তারা কোনোভাবেই যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু জীবজন্তু, বিশেষ করে হাতি, তাদের যে নিজস্ব জায়গা আমরাও দখল করে দিচ্ছি। সেই এলিফ্যান্ট করিডর একটা জিনিস আছে, সেই এলিফ্যান্ট করিডরে হাতিরা সারা জীবন যাতায়াত করে, যেটাকে বলা হাতি লাইন। আমরা ফরেস্ট ম্যানেজমেন্ট পড়াশোনা শিখেছিলাম, রাস্তা আগে জঙ্গলে কেউ হারিয়ে ফেলে, তাহলে হাতি রাস্তা ধরে গেলে সে ঠিক জঙ্গলে দাঁড়িয়ে, আর সেই হাতিরা ঠিক মতো এখন সেই মূল্যবান রাস্তাগুলো পাচ্ছে না, তাতে তারা হয়তো বিরক্ত হয়ে ঘর বাড়ির আঘাত হানছে। আরো একটা বড় জিনিস, অরণ্যের গাছপালা শুধু নয়, অরণ্যের ফল, যেমন চালতা, বেল, নানা রকমের অরণ্যের ফল, সেগুলো হাতিতে খায়। তাদের সেই খাদ্য খুবই প্রয়োজন, আর তাদের ভালোবাসার জায়গা। আজকে হয়তো কোনো ভালোবাসার কারণে হাতিকে রেল লাইন ক্রস করে আরেকটা জঙ্গলে তার নিজের জায়গায় যেতে হয়, তখন তারা যদি
কোনো কারণে বিশাল বড় ফ্যামিলি থাকে তো হাতিতে, কোনো কারণে রেলের হুইসেল শুনতে পারে ভাবে, তখন সমস্ত ফ্যামিলিকে, যে সমগ্র ফ্যামিলির যিনি হেড, সেই হেড কিন্তু চিৎকার চেঁচামেচি আরম্ভ করে। আর সেই মুহূর্তের মধ্যে হাতি তার ফ্যামিলি, তার বাচ্চা, তার মা সবাইকে নিয়ে ওই সময়টুকুর ভিতরে আর পার হতে পারে। সেই জন্য বর্তমানে ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট্রি ম্যানেজমেন্ট রেলওয়ে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ রাখেও, যাতে করে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয়। আগে হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট, পরবর্তীকালে এইভাবে আলোচনার মাধ্যমে যাতে কোনো রকম ভাবে হাতি অ্যাক্সিডেন্ট না হয় সেটা দেখার দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে থেকে উদ্যোগ নিয়ে আগে করেছে। মূল কথা হলো হাতিদের প্রতি মত্ত, হাতিরা মানুষের মতনই তাদের পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তাদের যেন সন্তান স্নেহ তুলনা হয় না। সন্তান স্নেহ হাতির এত বেশি যে কোনোভাবেই মা তার সন্তানকে ছেড়ে যাবে না। হাতির দল হয়তো খুব স্পিডে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মা সবসময় বাচ্চার জন্য পিছিয়ে পড়ে। কেন করে? তার বাচ্চাকে নিতেই হবে। আর হাতিদের এত ডিসিপ্লিন যে তারা সকলেই, যেহেতু বাচ্চা এবং মা পিছনে পড়ে যাচ্ছে, তখন তারা তার জন্য অপেক্ষা করে। শুধু হাতি জানে, আমি ছোটবেলায় যে সমস্ত জীবজন্তুদেরকে গ্রামে দেখেছি, যেমন পাউস বিড়াল, হঠাৎ, এসব জীবজন্তু ছোটবেলায় শুনতাম। পরবর্তীকালে আমি যখন পশ্চিমবঙ্গে আসি, তখন দেখি সব জীবজন্তু পশ্চিমবঙ্গে আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের, ঝাড়খণ্ড বর্ডার অঞ্চলে অনেক জীবজন্তু আছে। এখন রয়্যাল বেঙ্গল যেমন সুন্দরবনে আছে, উত্তরবঙ্গতেও আছে। তারপরে মহানন্দা স্যাংচুয়ারি বা গরুমারা স্যাংচুয়ারি বা জলদাপাড়া স্যাংচুয়ারি, এগুলোতে আবার এক সিঙ্গি গন্ডার আমাদের এক সিঙ্গি গন্ডার আমাদের সম্পদ। এটা যেমন ঠিক তেমনি এই খড়গ নিয়ে বিশাল 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 মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, ভুল ধারণা আছে। তারা কোনোভাবে ভাবে যে হাতিটাকে, গন্ডারটাকে মেরে গন্ডারের খড়গটা কেটে নিয়ে চলে গেলে আমি কয়েক কোটি টাকা কামাই করব। এই ধারণা করে পাওয়া যাচ্ছে। এর জন্য অনেক প্রচার দরকার, মনোরক্ত সেই প্রচার করছে, যাতে কোনোভাবে কোনো একটা গন্ডারেরও মৃত্যু না হয়। কারণ গন্ডার এই নেপাল বর্ডার থেকে আরম্ভ করে আসাম পর্যন্ত তারাই ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস, এরা যুগ 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 ধরে এই অঞ্চলে বসবাস করে। তেমনি আরেকটি মূল্যবান সম্পদ আছে নর্থ বেঙ্গলে, সেটিকে বলে ইন্ডিয়ান বাইসন বা গৌর। এরাও অপূর্ব সুন্দর, অরণ্যের সম্পদ। এরা পৃথিবীর অন্যান্য যে কোনো বাইসনের থেকে সাইজে বড়, দেখতেও অপূর্ব সুন্দর এবং অরণ্যের সম্পদ। রাস্তার ধারে যখন মাথা উঁচু করে একটা পাহাড়ের মতো বাইসন দাঁড়িয়ে থাকে, দেখা উত্তরবঙ্গের যতগুলো ভালো ভালো জীবজন্তু আমরা জানি, তাদের মধ্যে হাতি এবং গন্ডারের পরেই যাতে আমরা রাখবো, সেটা হচ্ছে বাইসন বা গৌর। জলদাপাড়ায় আছে, গরুমারায় আছে, চাপড়ামারিতে আছে এবং বাক্সা টাইগার রিজার্ভে আছে। এছাড়াও আমরা ইদানিং মানে আজ বেশ কয়েক বছর ধরে দেখছি তারা চা বাগানে চলে আসছে। এর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট আলাদা ভাবে চা বাগান ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে। দুটো জিনিস চা বাগানের অঞ্চলগুলি, যেগুলি ফরেস্ট ফ্রিজ এরিয়ার মধ্যে, সেই সব অঞ্চলে চিতাবাঘ তার বাচ্চাকে মানুষ করার জন্য চা বাগানের বিশাল বিশাল ডেলে আশ্রয় নেয়। ঠিক তেমনি বাইসনরাও জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে, এটা একটা বিরাট বড় সমস্যা। সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রচুর খাঁচা তৈরি করা হয়েছে, যাতে করে চিতাবাঘরা খাঁচার মধ্যে আবদ্ধ হলেই কোনো রকম
আবার অরণ্যে ছেড়ে দিয়ে আসে। তেমনি যখন কোনো বাইসন অরণ্য থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে যায়, তখন তাদেরকে ট্রাঙ্কুলাইজার করে বন দপ্তরের প্রচুর দায়িত্ব। শুধু অরণ্য রক্ষা করা না, অরণ্যের জীবজন্তুকে শুধু রক্ষা করা না। আমরা মাঝে মাঝে যখন দেখি চিতাবাঘের বাচ্চা ডিনের মধ্যে পড়ে আছে, মা হয়তো ভয়ে বেরিয়ে গেছে, বাচ্চাটা তো কাঁদছে, তখন আমাদের ফরেস্টের স্টাফরা সেই বাচ্চাকে কোলে করে তুলে নিয়েছে, বটল দিয়ে খাওয়াচ্ছে, আদর করছে নিজের মায়ের, এবং তাদেরকে মানুষ করে আবার অনেক দায়িত্ব। কর্মচারীরা নিজের সন্তানের মতো তাকে এ সমস্ত নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। প্রতিটি মানুষের কাছে আমার আবেদন, তারা যেন প্রত্যেকে জীবজন্তুকে একটু ভালোবাসে, একটু মমত্ব দিয়ে, একটু ভালোবাসা দিয়ে দেখে। এখনো গ্রামগঞ্জে এখনো প্রচুর জীবজন্তু আছে, ছোটখাটো, বিশেষ করে ইন্ডিয়ান সিলেট তো আছে। ইন্ডিয়ান সিলেট অনেক রকমই হয়, তা সেগুলো এখনো গ্রামে দেখা যায়। তো এইগুলো আমাদের কিন্তু সারা বাংলার সম্পদ। সারা বাংলা অরণ্যের দিক দিয়ে বৈচিত্র্যময়, কত রকমের অরণ্য। সুন্দরবনের অরণ্য একরকম, বাঁকুড়া পুরুলিয়ার অরণ্য একরকম, টারাই ডুয়ার্সের অরণ্য একরকম, আবার হিলের আপার হিল তুষারবৃত অঞ্চলের অরণ্য। এই সমস্ত অরণ্যে যেমন যেমন অরণ্য, তেমনি তেমনি পশুদেরও বাস। অসাধারণ সব পাখি, কত রকমের পাখি। পাহাড়ি ময়না যখন ঝাঁ গুঁজে অরণ্য থেকে চা বাগানের গাছের উপর বসে কলকাকলিতে ঘুরে দেয়, তখন মনে হয় আমরা নতুন এক স্বর্গ এসে গেছি। স্বর্গ আমরা জানি না কোথায়, কিন্তু এটাই শ্রেষ্ঠ স্বর্গ। যখন আপনি দল বাঁধা একদল টিয়া পাখি অরণ্য থেকে উঠতে উঠতে আরেকটা অরণ্যে যায়, তখন অনেক চা বাগান ক্রস করে যায়, চা বাগানের সঙ্গে কি অপূর্ব সুন্দর। এ সমস্ত দেখতে গেলে যেমন মন দরকার, ভালোবাসা দরকার, মমত্ব বোধ দরকার। কারণ তারা আমাদের এই পৃথিবীর সৃষ্টির বহু আগে এসেছে। আমরা তো সবার শেষে এসেছি, মানুষ সবার শেষে এসেছে। তার জন্য মানুষ অনেক 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 বেশি বুদ্ধিমান, আর সেই জন্য মানুষের দায়িত্ব বেশি। প্রতিটি জীবজন্তু আমাদের দয়ার উপরে বেঁচে থাকে। আমরা একটু যদি আদর করি, একটু যদি যত্ন করি, তাকেই খুশি। যাই হোক, বলার তো শেষ হবে না, কারণ সারা জীবনে এত অভিজ্ঞতা অর্জন করেছি, এত বই লিখেছি, তবুও মনে হচ্ছে যেন কিছুই লিখি না, যেন আরো কত লিখতে হবে। সেই লেখাকে সার্থক করে তুলতে পারেন আপনারা, দর্শকরা, পাঠকরা। আপনাদের আশীর্বাদেই আমাদের লেখা ছড়িয়ে পড়ে, আপনাদের আশীর্বাদেই আমরা অনুপ্রাণিত হই, আপনাদের আশীর্বাদেই আপনাদেরকে ভালোবাসতে পেরেছি, প্রকৃতিকে ভালোবাসতে পেরেছি, জীবজন্তুদেরকে ভালোবাসতে পেরেছি, পশু পাখিদের ভালোবাসতে পেরেছি। এই ভালোবাসা সারা জীবন যেন ধরে রাখতে পারি, এইটুকুই আপনাদের কাছে আমার আশীর্বাদ। এইটুকু বলে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমার ভক্তির প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বাহ বাহ, খুব সুন্দর লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবং মানে এই যে প্রকৃতি প্রেমী আপনি একজন, মানে হঠাৎ করে হয়ে যাননি, ছোটবেলা থেকে এই পরিবেশে থেকে মানুষ হয়ে এদের দুঃখ কষ্ট বুঝে তারপর আপনার এই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি, সব কিছু মিলেমিশে আপনার একজন অরিজিনাল পশু প্রেমী বা মানে প্রকৃতি প্রেমী বলা যায়। সেই কারণে হয়তো আপনার গল্প বা আপনার উপন্যাস বা আপনার লেখাতে এত এদের প্রতি এত দরদ উঠে আসে। এবং মানে হয়তো যারা ওনার বই পড়েছেন বা পড়বেন ভাবছেন, প্লিজ পড়ে দেখবেন উনি একজন কত বড় পশুপ্রেমী, এবং ওনার লেখাতে যে সেগুলো ফুটে ওঠে, ওনার কথাবার্তাতে ফুটে ওঠে। মানে আপনি এতক্ষণ ওনার মুগ্ধ হয়ে ওনার পুরো জার্নিটা শুনছিলাম, বা বেশিরভাগটা উনি গাছপালা পশু পাখিকে টেনে নিয়ে এসছেন নিজের বলার মধ্যে। এটা দেখে আমিও মুগ্ধ হলাম,
কেন সবাই তো নিজের কথা বলে বেশি, নিজের কথা খুব অল্প বলেছেন। আশা করবো কোনোদিন হয়তো আবার যদি সুযোগ পাই, এরকম হঠাৎ যদি দেখা হয়ে যায় ওনার সঙ্গে, আপনাদের সামনে তুলে ধরবো। এই বলে নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা। হ্যালো, বল দিদি ভাই, হঠাৎ ফোন করলি যে? কি রে, জামাইবাবুকে পেয়ে এই বোনটাকে একেবারে ভুলে গেলি? না না, কি যে বলিস তুই! তুই তো আমার বুদ্ধির ভান্ডার ভরা এক সাহসী বোন রে। আমার তোর সাথে ঝগড়া কোনোদিন হয়েছে? কোনোদিন তো আজ পর্যন্ত ঝগড়া হয়নি, তাহলে তোকে ভুলবো কি করে? তুই পারিসও বটে। ও, তাহলে তুই এখন কি করছিস? জামাইবাবু কোথায়? অফিসে বেরিয়ে গেছে? হ্যাঁ গেছে, তবে আজকাল তোর জামাইবাবুকে না কেমন যেন একটা লাগে। আমার সাথে জানিস তো খুব কম কথা বলে, আদর পর্যন্ত এখন করে না, কেমন যেন কমে যাচ্ছে। না রে দিদি ভাই, তুই ভুল বুঝছিস। সারাদিন খাটাখাটির পর খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই তোর ওরকম মনে হয়। কিন্তু জামাইবাবু কিন্তু তোকে হারায়, বুঝলি? যা, কি যে তুই বলিস না। জানিস দিদি ভাই, আজকে না বাবার কথা খুব মনে পড়ছে, তাই বাবার ছবিটার দিকে তাকে দেখছিলাম। বাবাকে খুব মিস করছে দিদি ভাই, তাই আর মনটা খুব খারাপ জানিস। কিন্তু আমি ভাবছি, বাবা যে কাজটা করলো ওটা কি ঠিক করলো বল? শোন ঋতু, বাবা খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন জানিস তো। আর যেটা আমরা ভাবি না, বাবা সেটা বহুদিন আগেই ভেবে রেখেছেন। তাই বাবা যে কাজটা করেছেন সেই কাজটা খুব ভালো কাজ করেছেন। আমি বলবো তিনি খুব ভালো কাজ করেছেন। কেমন? না তবুও। এই ঋতুমা, একবার এদিকে আয় তো মা। ডাকছো বাবা? কিছু বলবে? হ্যাঁ মা, কথা বলবো তো, বসো বসো।
বলো কি বলবে। ঋতুমা, তুই আজ তোর দিদিকে একবার আসতে বল না আমার বাড়িতে, একটু দরকারি বিষয় নিয়ে আলোচনা করার আছে। সিদ্ধান্ত আমি আগেই নিয়ে নিয়েছি, তুই একটু ফোন কর মা, দিদিকে একটু ফোন কর। হ্যালো ঋতু, হঠাৎ ফোন করলি যে? কেন রে, বাবার কিছু হয়েছে? বাবা ভালো আছে তো? তোর কোনো বিপদ আপদ হয়নি তো? সব ঠিক আছে তো? আরে থাম থাম, আমার কথাটা তো বলতে দিবি। আমাদের কারো কিচ্ছু হয়নি, আমি বাবা সবাই ভালো আছি। শোন, বাবা আমাকে বলল তোকে একটা ফোন করতে, কি একটা দরকার আছে যেন। তুই একবার আমাদের বাড়ি আয় তো, খুব একটা প্রয়োজনীয় দরকার আছে বাবার। তোর সঙ্গে একটা কি আলোচনা আছে, তুই আসলেই বাবা সেটা বলবে। কি সারাদিন উল্টো পাল্টা ভাবছিস? আমি বাবা সবাই ভালো আছি। এই শোন, কালকে জামাইবাবু অফিসে চলে গেলে তুই আমাদের বাড়ি চলে আসবি, ঠিক আছে? এই রাখলাম রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আগামীকাল তোদের বাড়িতে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম রে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা বাবা, দিদি ভাই এসছে। তাই নাকি? দিদি ভাই এসছে? এসো এসো। হ্যাঁ বাবা এসেছি। বস বস। হ্যাঁ দিদি ভাই বস। আচ্ছা, তোদের দুজনের সাথে আমার একটু আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। যদিও সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়ে নিয়েছি, সিদ্ধান্ত আমি বদলাবো না। বাবা, তোমার সিদ্ধান্তকে আমরা দুজনে শ্রদ্ধা করি, আশা করি তুমি যা বলবে ঠিকই বলবে। একদম ঠিক বলেছিস ঋতু, একদম ঠিক কথা। বলো বাবা বলো, বলো, তুমি যা সিদ্ধান্ত নেবে ওটাই ঠিক। সেটাই ঠিক। আমরা জানি তুমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, যা সিদ্ধান্ত নেবে তাই তোমার সিদ্ধান্তের উপরে আমাদের বিশ্বাস আছে। বিষয়টা হলো যে, কি বলবো মা, তোদেরকে কি বলবো, আমার শরীরটা একবারেই ভালো লাগছে, একবারেই ভালো লাগছে। মা, আজ আছি কাল নয়, সেই জন্য খুব চিন্তায় আছে। আর তাই 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 মানে কি বাবা? তাই আমার সব সম্পর্ক না দেখ মা, আমি খুব চিন্তা ভাবনা করে বলছি, তুই যদি বিয়েটা না করিস না, তাহলে কিন্তু মিতুমার ছেলেরাই তোর সমস্ত সম্পত্তি নিতে পারে। আমি কিন্তু ব্যালেন্স করে দিয়ে গেলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল দিদি ভাই চল, খাবি চল। বাবা তুমি এসো। রামু কাকা, ও রামু কাকা। আমায় ডাকছো দিদিমণি? আমি বাবা দিদি আমরা খেতে আসবো, তুমি খাবারটা রেডি করো। সব খাবার রেডি হয়ে আছে, তোমরা হাত মুখ ধুয়ে বসে পড়ো, আমি সব খাবার পরিবেশন করে ঠিক আছে। বাহ, কি সুন্দর রান্না হয়েছে, অনেক দিন পর এরকম রান্না পেলাম। মাও চলে গেছেন, মায়ের সাথে সাথে রান্নার স্বাদটাও চলে গেছে। বাহ রামু কাকা, খুব ভালো রান্না হয়েছে। দিদিমণি, হুম, তোমার মা
সব কিছু আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছে। বলুন বড়বাবু, সেই ছোটবেলা থেকে এ বাড়িতে এসেছি। আজও আজও গিন্নি মায়ের কথা মনে পড়লে চোখে চোখে জল আসে। দিদিমণি, একটু ডাল দি। হ্যাঁ দাও। রামু কাকা, রান্না খুব ভালো হয়েছে, লাজবাব একদম রান্না, এত সুন্দর রান্না, মায়ের কথা মনে পড়ে গেল। এই থাম তো, পুরনো কথা এখন আর বলিস না তো, তাড়াতাড়ি খা। কটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস? তোর তো বাড়িও ফিরতে হবে না। ঠিক বলেছিস, ঠিক তাড়াতাড়ি খেয়ে নে। বলেছিস, ঠিক বলেছিস। দিদিমণি, আপনাকে? না না, না, আমার আর লাগবে না, না রামু কাকা, আমার লাগবে না, তুমি খেতে বসো, আমার আর লাগবে না। দাদাবাবু, বাবা তুমি ভালো মতো থেকো, সাবধানে থেকো, কোনো অযত্ন যেন না হয়। ঋতু তুইও ভালো থাকিস, সাবধানে থাকিস, বাবার কিন্তু যত্ন নিস, বাবার কিন্তু অযত্ন করিস না, ঠিক আছে? আচ্ছা তুই যা তো, আর গিন্নি পানা করতে হবে না তো, ঠিক আছে? আয় বাবা, তুই আয়। আচ্ছা আসছি বাবা। দিদি সাবধানে যাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো ঋতু, শোন, তোর সাথে অনেক কথা আছে। এই শোন শোন, এখন রাখছি, তোর জামাইবাবু এসে গেছে। আরে শোন না, শোন শোন শোন, কাল তোর জামাইবাবু দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছে, কেমন? তখন সব কথা বলবো, ঠিক আছে? এখন রাখছি। কেন রে, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আরে না, আমি এখন রাখছি, ঠিক আছে? পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো ঋতু, শোন, তো জামাইবাবু এই মাত্র বেরিয়ে গেল। হ্যাঁ দিদি ভাই, তুই জন্য কি বলবি বলছিলি? এখন বলা যাবে সেটা? এই জামাইবাবু কি বেরিয়ে গেছে? তুই কোনো কাজে ব্যস্ত নস তো? কথাটা কি ফোনেই বলবি? কিন্তু আমি বলছিলাম কি, ফোনে বললে তুই হয়তো বলবি, আমি ভালো বুঝতেও পারবো না, তোকে হয়তো বোঝাতেও পারবো না। তার থেকে তুই বরং একটা কাজ কর, তুই আমাদের বাড়িতে চলে আয়, তাহলে দুজনে মিলে বসে আড্ডাটাও দেওয়া যাবে, সেই ফাঁকে তোর কথাগুলো শুনে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যা মতামত তখন আমি বলে দেবো তোকে। আমি স্নান করে নিই, পুজো করে নিয়ে দুটো কিছু খেয়ে আমি ঠিক 3টের মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আরে বড় দিদিমণি আসুন আসুন আসুন। ছোট দিদিমণি আছে বাড়িতে? ছোট দিদিমণি তো সেই কখন বেরিয়েছে, একটু পরে উনি ফিরবেন। আচ্ছা, তো আমি ঘরে গিয়ে অপেক্ষা করছি। অবশ্যই। ছোট দিদিমণি আসুক, ছোট দিদিমণিকে আমার ঘরে পাঠিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন, আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। রামু কাকা, ছোট দিদিমণি, বড় দিদিমণি তো অনেকক্ষণ আগে এসেছেন, উনি ওই ঘরে বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা বড় দিদিমণিকে জল চা খাবার দিয়েছো কিছু? আগে সে আর বলতে। ও আচ্ছা ঠিক আছে। কিরে দিদি ভাই, কি হয়েছে? এত উতলা হয়ে এসেছিস ছুটে বলার জন্য? তোর কাছে সব ঠিক আছে তো? এই জামাইবাবু ঠিক আছে তো? তোর কাছে একটা পরামর্শ নিতে এলাম। তুই আমার একটা ভালো বিচক্ষণ বোন, তুই আমাকে একটা সুপরামর্শ দিতে পারবি তো? ঠিক ধরেছি তোর মুখ দেখে আমি, যে একটা কিছু হয়েছে। তোর মুখ চুপ দেখে আমি বুঝতে পেরেছি, সেদিকে ইশারা করছে। তুই কি করে বুঝতে পারলি বলতো? আমি তো বাবা নার্ভাস হয়ে পড়ি, আমার তো ভীষণ ভয় করে। আচ্ছা আচ্ছা, তুই কি বলবি বলতো দিদি ভাই, আমাকে একটু খুলে বলতো কি বলবি। জানিস ঋতু, প্রত্যেক দিন জামাইবাবু রাত্রিবেলায় শোয়ার পরে আমি শুয়ে পড়ি, তারপরে জানিস তো কার সাথে রাত্রিবেলায় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কথা বলে, অনেক হাসাহাসি করে। আমি বুঝতে পারি না কেন এত হাসাহাসি করে। তুই বলতো এতক্ষণ ধরে যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করে, আমার সত্যিই বোঝার বাইরে। কি যে করে কে জানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যালকনি মানে? এই তুই জামাইবাবু এক বিছানা ঘুমাস না? ব্যালকনিতে গিয়ে হাসাহাসি করে। তুই বুঝতে পারিস না? না। তবে তুই বুঝলি কি করে যে জামাইবাবু ঘুম থেকে উঠে ব্যালকনিতে যায়, কার সাথে ফোনে গল্প করে, হাসাহাসি করে? এ দিদি ভাই, তুমি আমাকে একটু খুলে বল তো ব্যাপারটা শুনি। তবে শোন, সত্যি তোমার সাথে আজ সময় খুব ফাঁকি আছে, মানে অনেক রঙিন স্বপ্ন হলো তোমার সাথে সময় কাটানো। একটা দিন যদি একটা দিন অন্য কোথাও অন্য কোনোদিন কি গো ঘুমোবে না?
অনেক রাত হয়ে গেল তো, ঘুমোবে কখন? কি চলো। আরে আমি বাথরুম করতে উঠেছিলাম, তাই তাই? জন্যই আমি এসছি। হঠাৎ পাশে দেখছি তুমি নেই, তাই ব্যালকনির দিকে দেখছি তুমি এখানে। আরে না কথা না, বলছি। আমার হচ্ছে বাইরে ক্লায়েন্ট। কে ফোন করলে ওদের ওখানে জানো তো সকালবেলা, এখন আমাদের এখানে রাত্রি, তো আমার রাত্রিবেলা অনেক কাজ থাকে, এইখানেই ফোন করলাম। কাল না হয় কথা বলি, তোমার সকালবেলায় উঠে অনেক পরিশ্রম করতে হয়। চলো ঘুমোতে চলো। তুমি উঠে পড়লে আর কি ফোনের কথার জন্য? না গো, আমার বাথরুম পেয়েছি, ওই জন্যেই আমি উঠে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে দেখলাম তুমি নেই, দেখলাম ব্যালকনিতে, ওই জন্যই চলে এলাম। কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি কথা বলে রেখে দিচ্ছি। তুমি একদম বাথরুম করে এসো, আসার সময় আমি ওর সঙ্গে তার মধ্যে কথা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? যাও তুমি বাথরুম। আচ্ছা এসো তাড়াতাড়ি। যাও যাও যাও, সাবধানে যে আলোটা জ্বেলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বলো না, আরে তোমার সঙ্গে কথা বলছি, বলতে বলতে যে হঠাৎ করে দিতে আমাকে ওয়াইফ এসে গায়ে টাচ করে, আমি তো চমকে উঠেছি। আরে বাবা, এ কি ঘুম ভেঙে গেল নাকি আমার কোনো কথা শুনলো, সেই নিয়েই ভাবছি। ঠিক আছে ঠিক আছে, এই 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 আলো, বাথরুমে আলো নিভিয়ে দিয়েছে। এই ওয়াইফ আসছে 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 আসছে, আমি রাখছি রাখছি রাখছি, কালকে কালকে কালকে, না না না, কালকে 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 কথা হবে। হ্যাঁ রাখছি রাখছি, ওকে 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 ওকে, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। কি গো হলো, এসো। দেখেছো তোমার মুখ চোখের কি চেহারা হয়েছে, চোখের তলায় কালি পড়ে গেছে। তাই হ্যাঁ, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আয়নায় একবার নিজেকে দেখো, নিজের চেহারাটা কি করেছো। বয়সটা দিন দিন হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখো। একদম। চলো। হ্যালো, আরে বলো আজ কেমন মজা পেলে? হ্যাঁ হ্যাঁ, আরে না না, তোমাকে আস্তে 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 একটু প্রেমের রসে স্নান করিয়ে দেবো। আরে আমার কি হলো তো, মাছকে যখন ধরি না, বেশ আস্তে 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 জলে খেলিয়ে খেলিয়ে,
তবেই না মজা। আর একসঙ্গে সব কিছু দিয়ে দিলে হয়, সব তো রসাতলে চলে। ধীরে সুস্থে কাজ করাই ভালো। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো স্থানে তোমার সাথে আমার প্রেম জমবে। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি, গুড নাইট। ওকে। কি বলিস দিদি ভাই? সৌরভদা তো এরকম ছেলে নয়। তাও আবার নিজের বিয়ে করা বউকে বিছানায় রেখে রাত্রেবেলা বেলকুনিতে অন্য কারোর সাথে ফোনে কথা বলছে। ব্যাপারটা কিন্তু বেশ ভাববার বিষয়, বুঝলি? ওদের নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। শোন দিদি ভাই, ব্যাপারটাকে একদম হালকাভাবে নিলে চলবে না, কিছু একটা করতেই হবে। রামু কাকা, ও রামু কাকা। আগে আমায় ডাকছেন দিদিমণি? বলছি কি, 2 কাপ চা করে দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। ওই যে আমি সিঙ্গারাটা নিয়ে আসলাম না গরম গরম, ওই 2টো সিঙ্গারা নিয়ে এসে তো। ঠিক আছে ঠিক আছে দিদিমণি। বল বল, কি করছিস এখন? কি করছিস? সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে? কি হচ্ছে বল। বাবা, রামু কাকা চা সিঙ্গারা নিয়ে চলে এসেছে। বলছি কি, তোমার জন্য রেখেছো তো? আগে আপনারা খান দিদিমণি, তারপর আমি খাবো। আচ্ছা রামু কাকা শোনো, তুমিও সিঙ্গারা খেয়ে নিও। আর দিদি ভাই রাত্রেবেলা আমার সাথে থাকবে, ঠিক আছে। ঘুমাবে, রাতে রান্নার ব্যবস্থাটা করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর তুমি কিন্তু খেয়ে নিও সিঙ্গারাটা, কেমন? ঠিক আছে দিদি ভাই। এনে দিদি ভাই, নে গরম গরম সিঙ্গারা খেয়ে নে। বাহ, খুব ভালো হয়েছে। তুইও একটা খা। হ্যাঁ হ্যাঁ, গরম গরম খেয়ে নে, ভালো লাগবে। হ্যাঁ, তুইও খা। খুব ভালো হয়েছে, চাটাও খুব ভালো হয়েছে রে, খেয়ে দেখ। শোন দিদি ভাই, তুই বরং একটা কাজ কর, জামাইবাবুকে একদিন আমাদের বাড়ি রাত্রেবেলা থাকার জন্য রাজি করা। তারপরের দিন এখান থেকে অফিসে যাবে, অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে যাবে, বুঝলি? এইটুকুই, ব্যাস। তা না হয় হলো। তারপর শোন, আমি 2টো মাইক্রোফোন কিনে এনেছি। একটা থাকবে তোর বালিশের তলায়, আর একটা থাকবে আমাদের এই বারান্দায়। আর এই 2টোর সাথে আমার ফোনের সাথে লিঙ্ক করানো থাকবে। জামাইবাবু রাত্রিবেলা কার সাথে কি কথা বলে, কি ধরনের কথা বলে, সব ওর মধ্যে রেকর্ডিং হয়ে যাবে। তখনই আসল সত্যিটা বেরিয়ে যাবে, কি সত্যি কি বলছে, বুঝলি? বাবা এই কারণেই তোকে এত বিচক্ষণ বলতো। তুই বয়সে ছোট হলেও বুদ্ধিতে তোর আলাদা। প্ল্যান হলো তো এবার, ঠিক আছে? অনেক প্ল্যান হয়েছে, অনেক রাত হয়েছে, চল এবার শুতে যাই। চল এবার আমরা শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ ঋতু। হ্যালো দিদি ভাই, কি বলবি একটু তাড়াতাড়ি বলতো, আমার খুব তাড়া আছে। শোন, আগামীকাল আমি আর তোর জামাইবু বাড়িতে যাচ্ছি, সেই প্ল্যান মতো। ও আচ্ছা, ও আমাদের প্ল্যান মতো, ঠিক আছে ঠিক আছে, আমি সব ঠিকঠাক সব রেডি করে রাখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা রাখছি, আমার খুব তাড়া আছে, বুঝলি? রাখছি রে। রামু কাকা, আগে ও রামু কাকা শোনো, সবজির গাড়ি আসবে যখন আমাদের গেটে, তখন তুমি ভালো থেকে সবজি রেখে দেবে। এই টাকাটা রেখে গেলাম এখানে, ঠিক আছে? কালকে সকালবেলা দিদি জামাইবাবু ওরা আসবে, কালকে দুপুরেও থাকবে, রাত্রিবেলাও থাকবে, ঠিক আছে?
মাছটা তোমার আনতে হবে না, সকালবেলা যে আমি জ্যান্ত মাছ নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে দিদি ভাই, আমি কিনে নেব। আরে জামাইবাবুজি, আসুন 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 আসুন। দিদি ভাই আসুন আসুন। খুব ভালো আছি, আপনি কেমন আছেন জামাইবাবু? ভালো আছো রাম কাকা? আসুন 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 আসুন, বসুন, আমি চা জল খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে। এই বাপের বাড়ি এসে খুব এখন মজা, বলো? তবে না তো কি। তবে রাম কাকা এখনো সেই বয়স থেকে চলে যাচ্ছে আমাদের জন্য, খুব ভালো। হ্যাঁ সেটাই তো, লোক হয় না। এটাই তো খুব ভালো। এই রাম কাকা, তোমার ব্যাপারেই কথা হচ্ছিল, যে সেই ছোটবেলা থেকে এসেছো এখানে, এখনো পর্যন্ত তুমি ঘুরে যাচ্ছ, কিন্তু কই অমায়িক তুমি ব্যবহার, আর তুমি কি পরিশ্রম করতে পারো। তা সব কি আমাদেরই দিলে নাকি না তোমাদের জন্য আছে কিছু? আমার জন্য আছে জামাইবাবু। আর ছোট দিদিমণি তো ভেবে ভেবেই পাগল, সে আজকে ভোর থেকে বাজারে গেছে টাটকা মাছ আনতে। আজকে দিদি জামাইবাবু আসছেন অনেক দিন পর, তাই মাছের ঝোল খাওয়াবে। আর আপনারা আসবেন বলে সে যা না খুশি, কি বলবো জামাইবাবু দিদি। আচ্ছা বলছি কি, আমার ছোট নি কিছু বলেছে কোন মাছ আনবে? টাটকা রুই মাছ কিংবা যদি ইলিশ পায় তা ইলিশ। বাহ, জমে যাবে। রাম কাকার হাতে রান্নাও সত্যি খুব ভালো। সেই তোমার মায়ের হাতে রান্না, তোমার বাবার কাছে গল্প শুনেছি, আজ হচ্ছে রাম কাকার রান্না, সত্যি সত্যি ভালো। তা তুমি অফিস যাবে তো? হ্যাঁ যাবো, আমি আর কিছু করবো না, এই আমি খেয়েছি, অফিসে খুব চাপ আছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে মিতু ডার্লিং, তাহলে আমি আসছি, অফিসে কাজ আছে, তুমি ভালো করে সাবধানে থেকো। আর রামু কাকা আছে এখন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, আসলাম আমি। হ্যাঁ, দুর্গা দুর্গা, আবার ঠিকঠাক মতো যেও। রামু কাকা, দিদি বাবু এসেছে গো? হ্যাঁ, দিদি ভাইও এসেছে, জামাইবাবু এসেছে। জামাইবাবুর অফিসের কাজে একটু তাড়া আছে, তাই সে চা জল খেয়ে চলে গেল। আর দিদি ভাই ওই রুমটাতে বসে আছে। ও আচ্ছা, এই নাও টাটকা মাছ এনেছি, ভালো করে রান্না করবে 2 বেলার জন্য, বুঝেছো? দুপুরে রাত্রে বেলা দিদি জামাইবাবু খাবে। আর আমার জামাইবাবু একটু খিটখিটে হলো না, জানো,
খেতে একটু ভালোবাসে, বুঝেছো? তাই রান্নাটা একটু ভালো করে করবে, কেমন? সে আর বলতে দিদি ভাই। ঠিক আছে দিদি ভাই। কি গো, কত দিয়েছে, বাপ রে বাপ। উফ উফ, বাহ। আরে না না, খাও খাও, রামু কাকার রান্না সত্যি খুব ভালো। না এটা বলো, এটা সত্যি রামু কাকার রাতে রান্না লাজবাব। রেস্টুরেন্টে এরকম স্বাদ পাওয়া যায় না। সত্যি বাবা, দারুণ দারুণ। একদম একদম, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আর জানি না আর কত কি দেবে বাবা। উফ, আর কি করছো কি? ও বাবা, এত কিছু! উফ, এত খাওয়া যায়? আরে হজমের বড়ি আছে। কি বলো? হ্যাঁ, খেয়ে নাও, হজমের বড়ি আছে। কি দিদি কি বলছে? আরে আরেকটু নাও না। দিদি কি বলছে? চিন্তা করো না, হজমে ভরে আছে, খাবে একেবারে হজম হয়ে যাবে, কোনো চিন্তা নেই, যত পারো খেয়ে যাও। ঠিক আছে যাও। আচ্ছা নাও তোমার টক, নাও। না না, আরে না না, তুমি খাও। আর আমায় দিয়েছে টক। তোমরা খাও, ঠিক আছে? যা খাওয়া হলো না, আমার বোন আমাকে খাইয়ে পুরো পেট ভর্তি করে দিলে, পেট ফেটে যাবে এবার। তোমরা যাও, হাত মুখ দিয়ে শুয়ে পড়ো, আমি গোছ করে আসছি সব, ঠিক আছে? আচ্ছা। ও বাবা, বলো আজ কেমন মজা পেলে? ভালো লাগলো? আরে পুরো প্রেম জোয়ারে পুরো একদম আস্তে 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 খেলিয়ে তবেই না বশীকরণ করতে হয়। প্রেমের যখন কোনো কিছু পথে গেলে আস্তে আস্তে কথা, আমি সেটাই পছন্দ করি। একসঙ্গে কোনো জিনিস সম্ভব না। তাহলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে কোনো এক স্থানে, কোনো এক প্লেসে, কোনো এক ভূমিতে, তোমার সঙ্গে প্রেম যমুনায়। ঠিক আছে, রাখছি। ওকে, টাটা। দিদি ভাই, দিদি ভাই, ও কখন সকাল হয়ে গেছে? কি রে, এত বেলা হয়ে গেছে, জামাইবাবু চা খাবে না? অনেকক্ষণ সকাল হয়েছে। হ্যাঁ, দে আমায় দে, আমি দিয়ে আসছি। চাটা দে, আমি সকালে টিফিনটা রেডি করছি। আচ্ছা, বুঝলি? টিফিনটা রেডি করছি, তারপর টিফিন খেয়ে জামাইবাবু অফিসে বেরিয়ে গেলে তারপর আবার আমার রান্না বান্না দুপুরে হবে, তুই খাওয়া দাওয়া করবি। আর জামাইবাবুকে বল তাড়াতাড়ি স্নানে যেতে। আচ্ছা যাচ্ছি। দুপুরে খেয়ে আবার তুই একটু বিশ্রাম নিতে হবে তো, আবার বাড়ি ফিরবি না রাত্রিবেলা। ও আচ্ছা, ঠিক আছে, আমি জামাইবাবুকে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, জামাইবাবু তাড়াতাড়ি বল স্নানে যেতে, আমি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নাও তোমার চা। আমার শাড়িটা একদম কিন্নিমা হয়ে গেছে। কে দেখে বলবে বলো যে ওর এখনো বিয়েই হয়নি? তোমার মতো না, তোমার চেয়ে কত এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বিয়ে না করেও বিয়ের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স, কত খেয়াল লাগে। তুমি একটু আমার সেই খেয়াল লাগে না। আচ্ছা, আমি তাহলে স্নানে যাচ্ছি। ও জামাইবাবু, কি ব্যাপার? কি শুনলাম জামাইবাবু? কি শুনলে? কি ব্যাপার তোমার বলো তো? কেন? তুমি কি চাইছো? কেন, কি চাইছি? তুমি কি শুরু করেছো? কিচ্ছু শুরু হয়নি। দিদিকে সরল সোজা পেয়ে তুমি দিদির উপর যাচ্ছে তাই করে বেড়াচ্ছ। তোমায় কে বলেছে? দিদি সব বলেছে। বাজে কথা। একদম বাজে কথা নয়। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে আমার কাছে প্রমাণ। কিচ্ছু নেই, ওসব বানানো। তুমি মিথ্যে কথা বলছো। না, তোমার কাছে কিছু প্রমাণ থাকলে তুমি প্রমাণ দেখাও। আছে, আমার কাছে প্রমাণ আছে। দেখাও দেখি কি। দেখবে তুমি প্রমাণ? হ্যাঁ দেখাও। দেখবে? সব সাজানো কথা, বাজানো কথা, সব কিছু আমার কাছে প্রমাণ আছে। সব বাজে কথা, বানানো কথা।
একটা বাড়ানোর কথা নয়। কি প্রমাণ আছে? প্রমাণ থাকলে প্রমাণ দেখাও, নাহলে আমি প্রমাণ চললাম। দেখবে? হ্যাঁ দেখাও, দেখি। প্রমাণ দেখবে? হ্যাঁ দেখাও, দেখি। বলো, আজ কেমন মজা পেলে? ভালো লাগলো? আরে পুরো প্রেম জোয়ারে পুরো একদম আস্তে 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 খেলিয়ে খেলিয়ে তবেই না বশীকরণ করতে হয়। প্রেমের যখন কোনো কিছু পথে গেলে আস্তে আস্তে কথা, আমি সেটাই পছন্দ করি। একসঙ্গে কোনো জিনিস সম্ভব না। তাহলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে কোনো এক স্থানে, কোনো এক প্লেসে, কোনো এক ভূমিতে, তোমার সঙ্গে প্রেম যমুনায়। ঠিক আছে, রাখছি। ওকে, টাটা। আসবো দিদিমণি? এসো। একটা রামু কাকা, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে একটু বলো তো। একটা কথা বলছিলাম দিদিমণি। কি কথা বলো? খবর পেলাম আমার ছেলে নাকি খুবই অসুস্থ। কি অসুস্থ জানো তুমি? দাদা তা জানি না, তাই তাই দিন দুয়েকের মতো আমি এক কাজ থেকে ছুটি চাইছি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ছুটি দেবো। তোমার যতদিন দরকার ততদিনই ছুটি নেই, ঠিক আছে? কিন্তু কি অসুখ তুমি জানতে পারোনি? কিচ্ছু জানি না দিদিমণি, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা, তুমি আর কেঁদো না, আর কেঁদো না। তুমি যাও, ব্যাগ পাটি সব গোছগাছ করো, তারপরে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে দিও। আমি কিছু টাকা দেবো তোমাকে, ছেলের জন্য ফলমূল কেনার জন্য, ভালো করে চিকিৎসা করার জন্য। ঠিক আছে? ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। আসবো দিদিমণি? ও হ্যাঁ, এসো এসো এসো। এই নাও, বাড়ি গিয়ে ঠিকঠাক তোমার ছেলে চিকিৎসা করো, হ্যাঁ? আর বাড়ি গিয়ে আমাকে খবর দিও, কেমন? ঠিক আছে। যতদিন ইচ্ছে ততদিন থেকে তারপরে এসো, ঠিক আছে? সাবধানে যেয়ে কিন্তু। ঠিক আছে দিদিমণি, যাও, সাবধানে যাও, হ্যাঁ? প্রার্থনা করুন আমার ছেলে যেন ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে যাও, গিয়ে কিন্তু আমাকে একটা খবর দিও, কেমন? ঠিক আছে ঠিক আছে।
আজ পর্যন্ত কেউ কোনোদিন রহস্য ফাঁস করতে পারেনি। আমার কথা রেকর্ডিং করে দুনিয়ার লোকের সকলের সামনে আমাকে বদনাম করা, আমাকে যে বদনাম করে সে পৃথিবীতে আর কোনোদিন থাকতে পারে। তুই ভেবেছিস আমাকে বদনাম করে তুই পার পেয়ে যাবি? যা, তোর বাবার কাছে যা, বাবাকে গিয়ে তোর রেকর্ডিংটা শোনা, তোর বাবা আর তুই দুজনে মিলি যা। তোর মতো মেয়েকে আমি জীবনে, যারা কোনোদিন আমাকে কোনো রকম ভাবে টর্চার করেছে বা কোনো রকম আমাকে হিংসা করেছে, করে আমাকে ফোরকাস্ট করার চেষ্টা করেছে, তাদের পৃথিবীতে সরিয়ে দিয়েছি। তোকেও সরিয়ে দিল। যা, তোর রেকর্ডিং নিয়ে বাবার কাছে যা, গিয়ে বাবাকে শোনা তুই আমার ব্যাপারে কি উপলব্ধি করেছিস। যা যা। সোনার বাংলা আমার সোনা।